দেশ গঠনে তরুণদের পরামর্শ চাইলেন তারেক রহমান। দোষারোপের রাজনীতি পরিহারের তাগিদ যোগ দিয়েছেন পলো গ্রাউন্ডের জনসভায়। নির্বাচনে উপেক্ষিত নারী 50-এর মধ্যে 30 দলেরই নেই প্রার্থী। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে দুষছেন গবেষকরা। আবু সাইদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন, সাক্ষ্য প্রমাণ ও আইনি বিশ্লেষণ তুলে ধরেছে প্রসিকিউশন। এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় মানব পাচার চক্র। মালয়েশিয়া থাইল্যান্ডে চাকরি, বিয়ের প্রলোভন, সমুদ্র পথে ঘটছে সলিল সমাধি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর আপনাদের পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। প্রথমে চলে যাচ্ছি আমরা চট্টগ্রামের পলো গ্রাউন্ডে। সেখানে নির্বাচনী প্রচারণায় আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইনশাল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মূল প্রাণ শক্তি হচ্ছে কৃষক। এই কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এই বিপুল জনগোষ্ঠীর খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি, পণ্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি যদি রোধ করতে হয় তাহলে আমাদেরকে কৃষির উৎপাদন বাড়াতে হবে। এবং কৃষির উৎপাদন বাড়াতে হলে আমাদেরকে কৃষক ভাইদের পাশে, কৃষানী বোনদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যে কার্ডের মাধ্যমে কৃষক এবং কৃষানী ভাই বোনেরা তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে, যাতে করে আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজ এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের একটি বড় সমস্যা, সেটি হচ্ছে জলাবদ্ধতা। এই চট্টগ্রাম শহর, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল, বিল, নদী নালাগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা আপনাদের ভোটের মাধ্যমে 12 তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই। আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে? কারা কারা খাল কাটবেন হাত তুলেন তো দেখে। কারা কারা? ইনশাল্লাহ আমরা সকলে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব, খাল খনন কর্মসূচি, যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা, বন্যার সমস্যা সবকিছু আমরা দূর করতে পারি। প্রিয় ভাই বোনেরা, এই চট্টগ্রামে ইপিজেড আছে এবং এই চট্টগ্রামের বহু মানুষ এই ইপিজেডে চাকরি বাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আছে না ইপিজেড? যেই ইপিজেড আছে এবং কে ইপিজেড, এই সবগুলোতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। প্রিয় ভাই বোনেরা, এই কে ইপিজেড এবং বাকি যে ইপিজেডগুলো আছে, এই সবগুলো আপনাদের নিশ্চয়ই ধারণা আছে কোন সময় হয়েছিল? বিএনপি সরকারের সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার সময় হয়েছিল। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাআল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। কে ইপিজেডের মতন আরও ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরও লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে, যেই দাবিটির ব্যাপারে বিগত বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেনি। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি। আমরা দেখেছি বিগত 15 বছরে এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি।
এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। প্রিয় ভাই বোনেরা, এক মিনিট দাঁড়াও, কথা শোনো, আগে কথা শোনো ভাই, কথা শোনো। প্রিয় ভাই বোনেরা, আমি যে এই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছি, আপনারা কি কম বেশি সবাই শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন? কি ভাই, ওই যে রাস্তার মধ্যে মানুষ আছে আপনারা শুনতে পেয়েছেন? আচ্ছা, পেছনে যে মানুষ আছেন শুনতে পেয়েছেন? এখন এই আপনাদের কি মনে হয় যে আমরা যদি এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে পারি তাহলে দেশের মানুষ যেই পরিবর্তন আশা করেছিল ধীরে ধীরে আমরা সেই ভালো পরিবর্তনের দিকে এগিয়ে যাব? আপনারা কি সেইটা মনে করেন? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপি সরকার ইনশাআল্লাহ আপনাদের কাছে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে, বিএনপি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো ইনশাআল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। কিন্তু তার আগে আপনাদের একটি দায়িত্ব আছে প্রিয় ভাই বোনেরা। আপনারা যদি মনে করেন যেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি, এই প্রতিশ্রুতিগুলো বা যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আমরা এতক্ষণ ছিলাম চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে। এর আগে সকালে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে তরুণদের সঙ্গে পলিসি টকে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে সরে এসে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে। ক্ষমতায় গেলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। এতে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। একটু বৃষ্টি হলেই শুধু চট্টগ্রাম শহর নয়, বিভিন্ন জায়গায় পানি জমে যায়, ঢাকা শহরেও পানি জমে যায়। জলাবদ্ধতাকে কাটানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে খাল খনন। আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব, তার মধ্যে শহর গ্রাম দুটোই হবে। এই বায়ু দূষণটাকে কিভাবে ট্যাকেল করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বছরে প্রায় 20 থেকে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আবু সাইদ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন হচ্ছে। এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার অবশিষ্ট যুক্তি, সাক্ষ্য প্রমাণ ও আইনি বিশ্লেষণ তুলে ধরা হবে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। দর্শক, এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুনি, ট্রাইব্যুনালের কার্যতালিকার বিষয়গুলোর অগ্রগতি সম্পর্কে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাইদ, আপনি হয়তো একটু আগে যেটা বললেন যে আবু সাইদ হত্যা মামলার যে আসামিদের বিরুদ্ধে যে তৃতীয় দিনের যে একটা যুক্তিতর্ক ছিল ওটা এখনও চলমান আছে। একই সঙ্গে এটা কিন্তু ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীনে এই যুক্তিতর্ক উপস্থাপন চলছে, এখনও চলছে, যেটা হয়তো আরও কিছুক্ষণ পরে হয়তো এটা নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। একই সঙ্গে চট্টগ্রামে মানবতা বিরোধী অপরাধ মামলার সাবেক এমপি
ফজলে করিমকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই একটা বিষয় নিয়ে একটা নির্দেশ দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখছি, কর্নেল ফারুক খানকে সিএমএইচে চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেআইসি সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 12 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কর্নেল হাসিনুল রহমান। তো এখনও সব কিছু চলমান আছে, এখনও যুক্তিতর্ক উপস্থাপন চলছে। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ, এবং পরবর্তীতে আমরা আরও কিছু তথ্য পেলে আপনার সাথে আমরা যুক্ত হব। মুনি, আপনাকে ধন্যবাদ। এবার ভোটের প্রস্তুতির খবর। নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে উপেক্ষিত নারী, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাজনৈতিক কাঠামোই তাদের অংশগ্রহণে বড় বাধা বলে মনে করছেন নারী জুলাই যোদ্ধারা। দেশের 50 রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নিলেও 30 দলেরই নেই নারী প্রার্থী। এই প্রেক্ষাপট গণতন্ত্র ও নারী ক্ষমতায়নের জন্য হুমকি বলেই মনে করেন গবেষকরা। আরিফুর রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের প্রতিবেদনে বিস্তারিত। দেশে নারীদের উপেক্ষিত থাকার বিষয়টি নতুন নয়। 1971 সালে স্বাধীনতা সংগ্রামে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশ নেন নারীরা। অথচ স্বাধীনতা পরবর্তী সময়ে তারা বহু ক্ষেত্রে চিত্রায়িত হয়েছেন ভিন্ন আঙ্গিকে, থেকেছেন অবহেলিত। এমনকি দেশ পুনর্গঠনের নানা কর্মকাণ্ডেও তাদের অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি। On the night of May 29th, the Pakistani soldiers broke into our house. জুলাই অভ্যুত্থানেও কোথাও কোথাও প্রথম সারির নেতৃত্বে ছিলেন মেয়েরা। আন্দোলনের সফলতার বড় অনুঘটক হিসেবেও কাজ করেন তারা। কিন্তু বছর ঘুরতে যেন হারিয়ে গেলেন। সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বের আসনে মেয়েদের না থাকাটা যেন হতাশার গল্প হয়েই রইল। যে স্পিরিটটা নিয়ে আমরা জুলাই করেছিলাম, যে ইনক্লুসিভনেস নিয়ে করেছিলাম, আমরা যারা রোকেয়া হলের মেয়ে বা যারা অন্য হলের মেয়ে যারা আমরা বসেছিলাম শাহবাগ ব্লকেট করার জন্য, তারা কোনো একটা ভাবে অদৃশ্য কোনো শক্তিতে হারিয়ে গেছে জুলাই পরবর্তীতে। আমাদের এই স্যাক্রিফাইসগুলো ভুলে যে এখন হঠাৎ করে একদল মানুষ এসে বলছে যে আপনাদেরকে ঘরেই থাকতে হবে। এই যে শুরু হলো যাত্রাটা, পরবর্তীতে আরো নারীরা পিছিয়ে থাকবে, আরো নারীদের দেখা যাবে না। হয়তো আমরা বলতে পারি যে সম অধিকার কিংবা সমান অংশগ্রহণের ক্ষেত্রে সেটিকে সমান জায়গায় নিয়ে যাওয়া এখনো অনেক চ্যালেঞ্জের একটি বিষয়। আসন্ন জাতীয় নির্বাচনে 2568টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন 109 জন, যা মোট প্রার্থীর মাত্র 4.2%। এর মধ্যে দলীয় প্রার্থী 72 এবং স্বতন্ত্র 37 জন, অর্থাৎ প্রতি 3 জন নারী প্রার্থীর মধ্যে 1 জন দলীয় পৃষ্ঠপোষকতা পায়নি। নারীদের প্রার্থী করার বিষয়ে সার্বিক হতাশার মধ্যেও সবচেয়ে ভালো অবস্থানে বিএনপি এবং বাসদ। এই দুইটি দল 10 জন করে নারী প্রার্থী বাছাই করেছেন, আর 9টি রাজনৈতিক দল মাত্র 1 জন করে নারী প্রার্থী দিয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা রাজনৈতিক দল এনসিপিতে 44 প্রার্থীর মধ্যে মাত্র 3 জন নারীকে বাছাই করা হয়েছে। জামায়াতে ইসলামীতে নারী প্রার্থীর সংখ্যা 0। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দলগুলোর ভেতরে ক্ষমতার কাঠামো এখনো পুরুষতান্ত্রিক। এছাড়া মনোনয়ন বাণিজ্য, নির্বাচনী ব্যয়ের চাপ এবং সহিংস রাজনীতির শঙ্কা নারীদের জন্য বড় বাধা। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা নারীদের যে ধরনের পার্টিসিপেশন দেখেছি, পরবর্তীতে কিন্তু কনস্টিটিউশন তৈরি থেকে শুরু করে কোনো বিষয় কিন্তু আমরা সেভাবে নারীদেরকে দেখিনি। পিতৃতান্ত্রিক সমাজে নানান ধরনের মিসোজিনি স্ট্রাকচার যখন কাজ করে, যখন নারীর প্রতি সহিংসতা বেরিয়ে যায়, সেক্ষেত্রে যত সহজে তারা আন্দোলনে চলে আসতে পারে, একটি নির্বাচনে আসা কিন্তু তাদের জন্য অত্যন্ত কঠিন বিষয়। বাংলাদেশের জনসংখ্যা এবং ভোটারের অর্ধেকই নারী, সুতরাং নারী প্রার্থী কমে যাওয়া মানে গণতন্ত্রের কাঠামোগত সংকটেরই প্রতিফলন। রাজনীতি করতে আসতে গেলে এবং সরাসরি ইলেকশনে নির্বাচনে দাঁড়াতে গেলে যে পরিমাণের পয়সা লাগে, যে পরিমাণের ক্ষমতা লাগে এবং যে পরিমাণের আসলে জনবল লাগে, সেটা নারীরা কম্পারেটিভলি সবসময় কম ছিল। পার্টিগুলোতেই আসলে
ওই এনেবলিং স্পেসটা তৈরি করতে পারে না নারীর জন্য, যেখান থেকে তারা আসলে নিরাপদ বোধ করতে পারে এবং সেখানে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এ ধারা চলতে থাকলে নতুন প্রজন্মের নারীরা রাজনীতিতে আগ্রহ হারাতে পারেন, যাকে দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ক্ষতিকারক বলছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের ডামাডোল নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের মোহনায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশেই এখন একটাই আলোচনা, কেমন হবে আগামীর বাংলাদেশ, কেমন চাই জনপ্রতিনিধি এবং কাকে দেবেন ভোট। এই আলোচনাতেই যেন মুখর প্রায় প্রত্যেকটি চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত সব জায়গা। তো সেই প্রত্যাশাগুলোর গল্পই শুনবো সাধারণ মানুষের কাছে। ভাইয়া, আপনি একটু জানাবেন, এইবার যেই জাতীয় নির্বাচন হতে চলেছে সেখানে হচ্ছে যেই প্রতিনিধি আসুক না কেন, তার কাছে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা অবশ্যই ভালো আশা করি। উনি যে এলাকার প্রতিনিধি উনি ভালো কাজ করবেন, এটাই প্রত্যাশা। এমন রাস্তাঘাট মনে করো ব্রিজ কালভার্ট এগুলা এই কারণেই তো মানুষের জনপ্রতিনিধি ভালো, যারা ভালো কাজ করবে তাদেরই জনগণ সমর্থন করবে, এটাই তো চাইতেছে মানুষ। আমার চাওয়া দেওয়ার কিছু নাই, দেশের শান্তি চাই, দেশের সুস্থ নির্বাচন চাই, জোর জুলুম যেন খাটে না। হ্যাঁ, আর এই যে তেল সারের মাহাজ্য সমাজে পাওয়া যায়, সমাজে পাওয়া যায় না কৃষক লোকের, এখনো সার কিন্তু আমরা পাই নাই। ভাদ্র মাসে সার বিলি যায় 4 দিন ডিলারের কাছে ঘুরিয়েছি। যে কোনো সরকারে হোক, এই দেশে যেন কোনো চাঁদাবাজি থাকে না। আর আমাদের একটু প্রত্যাশা আছে কি, যে আমরা গরিব লোক, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের দিকে যেন একটু লক্ষ্য করে। আমাদের প্রত্যাশা একটাই, আমাদের দেশ এবং আমাদের এলাকা যেভাবে ভালো চলবে, জানি কোনো কারো চাঁদাবাজ না থাকে, কোনো দুর্নীতিবাজ না থাকে, কোনো না থাকে, সমাজ যেভাবে চলে সেভাবে আমরাও থাকতে চাই। আমরা এই এলাকায় বহুদিন ধরে বসবাস করে আসতেছি। বিগত দিন থেকে যত রকম এমপি মন্ত্রী যারা আইছে সকলে কথাবার্তা কয়ে গেছে, আমাদের কোনো উপকার করে না। এই এলাকা আমাদের এলাকা থেকে এলাকার কথা বলতে হবে। এইখানে অনেক সন্ত্রাস আছে, দুর্নীতি লোক আছে, এগুলি সমাজ মুক্ত চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শুনছিলাম ভোটারদের প্রত্যাশা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, এই পর্যন্ত। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ড নিয়ে মোটা অঙ্কের টাকায় চাকরি এবং রোহিঙ্গা মেয়েদের বিয়ের প্রলোভন দিচ্ছে চক্রটি। তাতে দালালদের খপ্পরে পড়ে সলিল সমাধি ঘটছে অনেক মানুষের। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। শরণার্থী ক্যাম্প উখিয়া টেকনাফে আবারও সক্রিয় হয়ে উঠেছে ট্রলার যোগে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকারী চক্র। উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে দালালদের ফাঁদে পড়ে মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন রোহিঙ্গা ও স্থানীয়রা। পাচারকালে সীমান্তরক্ষীদের হাতে বন্দী হয়ে অনেকে স্থান নিয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডের কারাগারে। ঘটছে সলিল সমাধি। বদরালা মানুষ বা তেন হয় তারা ইয়াতবা থাইল্যান্ড হেদু নিজা মালয়েশিয়া নিজের তারা কি করে নির্যাতন চালাই দি মায় ফান্ডর নির্যাতন চলে দেরি মারা হয়েছেন একটা যাবে টিয়া পয়সার গিয়া ওইব এং কইরে দালালক কলে বিভিন্ন ফান্ড মাঝে ফেলাইরে লালসকল দিয়রি এন্ডিলা মালয়েশিয়া কল যারগই বিভিন্ন বেদিন কল হাত মাঝে আর মাবনে নই জলরে খেলাই বলা তুলি দে কিছু টিয়া পয়সার লোক দেখাই মোবাইলটিও নিয়ে ফেলছে, বাড়িতে কল করতে পারিলে 1.5 লাখ টাকা দিয়ে মামাকে সাইরে দেবেন হয়ে আর সারি না দেড়ে আর দূর করে গেল। আজকে আসছি যে 8 দিন হয়েছিল, আমাদেরকে অনেক জঙ্গলে নিয়ে গেছিল, অনেক মারধর করতো আমাদেরকে। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় কিছু দালালও মালয়েশিয়ার মানব পাচারে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ রূপ নেবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এই সিন্ডিকেট এতই বেপরোয়া হয়ে গেছে যে এখানে অনেককে আবার তাদের ইচ্ছার বিরুদ্ধেও তারা জিম্মি করে তাদেরকে পাচার করে দিচ্ছে টাকার লোভে। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে এটাকে প্রতিরোধ করার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। প্রলোভনে পড়ে সাগরপথে মালয়েশিয়া গমনকে মানব পাচার বলতে নারাজ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-এর এই কর্মকর্তা। তার দাবি, উন্নত জীবনের আশায় নিজ ইচ্ছায় রোহিঙ্গারা সাগরপথে মালয়েশিয়া যাচ্ছে। তাদের জীবনমান উন্নত করার জন্য এটা মানুষের নরমাল টেন্ডেন্সি।
তো এইটা আমরা যেটাকে মানব পাচার বলতেছি, এটা আসলে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় টাকা দিয়ে বিদেশ যাওয়ার জন্য যাচ্ছে। তো এটা আসলে মানব পাচারের সংজ্ঞায় পড়ে কিনা। দালাল বা পাচারকারী চক্রের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটতে পারে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় মৃত স্ত্রী ও সন্তানকে শেষ বিদায় জানালেন। শনিবার সন্ধ্যায় মৃত স্ত্রী ও সন্তানকে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এর আগে শুক্রবার নিজ বাড়িতে 9 মাসের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন কানিজ সুবর্ণা স্বর্ণালী। মানবতা জিনিসটা এখন আসলে নাই দেশে। তার অনেক মামলার জামিন হয়েছে, তো জামিন হওয়ার পরে যখন আমরা আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য, তো নতুন মামলায় ঢুকিয়ে দিয়ে তাকে আবার অ্যারেস্ট দেখানো হয়েছে। কোনোভাবেই 11 মাস তাকে ছাড়া হয়নি। তো এক প্রকার ডিপ্রেশনে বাবের এই যে অনাকাঙ্ক্ষিত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, কানাডাকে ব্যবহার করে চীন যদি সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকাতে চায় তবে তা মেনে নেওয়া হবে না। ট্রাম্প আরও জানান, কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে যুক্তরাষ্ট্রে আসা সব কানাডীয় পণ্যে 100% শুল্ক আরোপ করা হবে। এ সময় ট্রাম্প প্রধানমন্ত্রী না বলে মার্ক কার্নিকে গভর্নর কার্নি বলে উল্লেখ করেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বলেও আখ্যা দেন। এবার খেলার খবর। ক্রিকেট। সাকিব আল হাসানকে ক্রিকেটে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিসিবির বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চাওয়া হয়েছে। বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকায় সাকিবকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, সাকিব একটা ব্র্যান্ড, তার মতো খেলোয়াড় আমরা আর 100 বছরেও পাব না, তবে ফিটনেসের উপর নির্ভর করছে তার ফেরা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার আইসিসির সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি ও জেমস গিলেন্সকি। আফ্রিদি এক্স পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ ও আইসিসির বিভিন্ন টুর্নামেন্টের খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির আচরণে আমি খুবই হতাশ। এমনকি অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও বর্তমান কোচ জেসন গ্লেন্সপি আইসিসির কঠোর সমালোচনা করেছেন। তার মধ্যে বাংলাদেশের সঙ্গে আইসিসির অবিচার করেছে। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশ গঠনে তরুণদের পরামর্শ চাইলেন তারেক রহমান। দোষারোপের রাজনীতি পরিহারের তাগিদ যোগ দিয়েছেন পোলো গ্রাউন্ডের জনসভায়। নির্বাচনে উপেক্ষিত নারী 50-এর মধ্যে 30 দলেই নেই প্রার্থী। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে দুষছেন গবেষকরা। আবু সাইদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে 3য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন, সাক্ষ্য প্রমাণ ও আইনি বিশ্লেষণ তুলে ধরেছে প্রসিকিউশন। এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় মানব পাচার চক্র, মালয়েশিয়া থাইল্যান্ডে চাকরির বিয়ের প্রলোভন, সমুদ্রপথে ঘটছে সলিল সমাধি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।